নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিউশনে সবাইকে স্বাগত জানাই। আমি রবীন দে। আমি আমরা চেষ্টা করছি পডকাস্ট স্টাইলে একটু অনুষ্ঠান করার। এখন সম্প্রতি পডকাস্টের খুব চল হয়েছে। আমাদের বেঙ্গল ফিউশনে একটা পডকাস্ট নিয়ে অনুষ্ঠান করার কথা অনেকদিন ধরেই ভাবছিলাম। সেই সুযোগটা ব্যবহার করে এবার আমি শুরু করতে যাচ্ছি। আমাদের এইভাবে আরো অনেক রকম এরকম পডকাস্ট চলবে, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ব্যক্তিত্ব আসবে। তবে আজকে আমাদের মধ্যে যিনি আছেন, প্রখ্যাত একজন মনোবিদ, মানসিক রোগ সমস্যা নিয়ে বিভিন্ন রকম গবেষণা করেছেন বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে, এবং পড়াশোনা করেছেন। প্রায় 30 বছরের ওপর ধরেই উনি এই নিয়ে গবেষণা করে চলেছেন। আপনারা হয়তো আমাদের চ্যানেলে আগেও দেখেছেন তাকে। ডক্টর তন্ময় মিত্র, হেলথ সাইকোলজিস্ট। নমস্কার তন্ময় দা। আপনাকে তো বেঙ্গল ফিউশন চ্যানেলে সবাই আগে দেখেছেন, আপনি অনেক এপিসোড করেছেন আমাদের এখানে। আজকে আমাদের প্রথম পডকাস্ট অনুষ্ঠানের প্রথম ব্যক্তি, আপনাকে ওয়েলকাম জানাই। খুব ভালো লাগছে। আমরা এইভাবে শুরু করি যে মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের কাছে অনেক রকম সমস্যার মোকাবিলা করে বিভিন্নভাবে। এই নিয়ে অনেক রকম প্রশ্ন আছে। প্রশ্নগুলো সাধারণত আর কি অনেকে উত্তর পায়, ভুল করে ফেলে। সেইখান নিয়ে সেই জায়গা থেকে যদি বলি, মানসিক স্বাস্থ্য সংক্রান্ত অনুভূতিটা মানুষের কাছে কিভাবে এখনো আছে, এটা সচেতনতা সেইভাবে তৈরি হয়নি। প্রথমেই বলি যে আমি বেঙ্গল ফিউশনকে অভিনন্দন জানাবো যে এই বিশেষ বিষয়টা বেছে নেওয়ার জন্য। কারণ এখনকার পৃথিবীতে কিন্তু এই প্রয়োজনীয়তাটা ক্রমশ বাড়ছে। আমরা কিন্তু বুঝতে পারছি আস্তে আস্তে। যদি খবরের কাগজ দেখি, প্রতিদিনই দেখতে পাবো কিছু কিছু ঘটনা ঘটছে যেগুলো মারাত্মক ঘটনা, এবং তার পিছনে কিন্তু রয়েছে আমাদের এই মানসিক অবস্থানটা, মানসিক সমস্যা। এই নিয়ে খোলামেলা আলোচনা করতেও ভয় পায় অনেকে, মানে এটাই আমি সেটা একটা খুব বড় জায়গা অসুবিধের। এবং আমার এই যে গত 30 বছরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিজ্ঞতায় দেশে বিদেশে এটা কিন্তু বারবার উঠে এসছে, যে কথাটা তুমি বললে, যে আমরা এখনো ঠিক জানি না যে এটাকে কিভাবে নেব। আমার একটা মানসিক সমস্যার জায়গা তৈরি হয়েছে, কিন্তু আমি কার সাথে কথা বলবো, কোথায় গিয়ে মন খুলতে পারি, এই জায়গাটা কিন্তু আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। আমরা চেষ্টা করছি, এবং বিভিন্ন অর্গানাইজেশন বলি, সরকারের তরফ থেকে বলি, নানা রকম প্রচেষ্টা হয়তো হচ্ছে, কিন্তু এখনো আমার মনে হয় এই ব্যাপার নিয়ে আমাদের অনেক সংস্কার রয়ে গেছে, এবং বাধো থাকা যাকে বলি সেই ব্যাপারগুলো রয়ে গেছে। কিন্তু এখন এখানে সচেতনতার ভীষণভাবে অভাব, মানে অনেকটা গুরুত্বও তারা দিতে চায় না। অনেক সময় বলে ও ঠিক হয়ে যাবে, এই হয়ে যাবে, এইরকম হয়ে যাবে। কিন্তু আমার মনে একটু সজাগভাবে যদি একটু লক্ষ্য করা যায়, সেই নিয়ে অনেক বুঝতে পারে না অনেকে হয়তো, এটা কি হচ্ছে, এই অসুখটা কি। এটাই তো এখান থেকে আমি যেতে চাইছি, মানে গুরুত্ব দেওয়াটা কতটা দরকার, সেটাই আর কি ভীষণভাবে আমি আসতে চাইছি। খুবই। এবার দেখো, অনেক জায়গা থেকে এখন বলা হচ্ছে যে দরকার মতো একটু এই মানসিক সাহায্যের জায়গাটাতে যারা আছেন বিশেষজ্ঞ তাদের কাছে যেতে। যেমন আমরা এখন দেখছি অনেক সময় স্কুল থেকে বা তারও উপরের যে কলেজ বা অন্য জায়গা থেকে, সেখান থেকে কিছু সমস্যার সময় তারা বলছেন যে আপনারা একটু মানসিক বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। কিন্তু মজার জায়গাটা হচ্ছে, যারা নিয়ে যাবেন তারা কিন্তু খুব নিশ্চিত নন যে ব্যাপারটা কি হতে যাচ্ছে। তারা নিজেরা কিন্তু নানা রকম ভাবে ভাবছেন যে না, হঠাৎ এরকম কথা বলা কেন হচ্ছে, এই সংকোচ বা এই আমরা বলবো যে এড়িয়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু খুব খুব দেখতে পাই আমরা। এবার একটা বাচ্চা যদি ভাবি ক্লাস 6-এ 5-এ পড়ে, তার বাবা মা বা তার অন্য যে গুরুজন যারা আছেন তারা যদি তাকে না নিয়ে আসেন, তার কিন্তু উপায় নেই, সে নিজে পৌঁছতে পারে না। বড় যারা, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আবার অন্যরকম। কলেজে পড়ে আমাদের কাছে প্রচুর অভিজ্ঞতা হয়েছে, যখন এসছে আমাদের কাছে তখন আমরা বলেছি যে তুমি এত দেরি করলে কেন। সে বললো আমি 1 বছর ধরে ভাবছিলাম, আমার বন্ধু বান্ধব, তুই কোথায় যাবি, পাগলের ডাক্তারের কাছে। এই যে কোট আনকোট পাগলের ডাক্তার, তার বন্ধু বান্ধবরাই, এটা কলেজ ইউনিভার্সিটির কথা বলছি এখনো, এবং এখনো এটা নিয়ে মজা টজা চলছে, মজা করা হচ্ছে, এবং তার ফলে সেই সংকোচের জন্য কিন্তু এই যে ছেলেটি বা মেয়েটি, সে কিন্তু ভেবেছে যে না, বোধহয় ঠিক হবে না, বলতে সাহস পাচ্ছে না, তার জন্য 1 বছর দেরি হলো, অমূল্য সময় চলে গেল, এবং জীবনের একটা খুব বড় সমস্যাও হয়তো দেখা যাচ্ছে জড়িয়ে থাকছে এর সঙ্গে। আমরা দেখেছি, মানে এমনকি তার কোনো পরীক্ষা দেয়া, জীবনে একটা বড় ডিসিশন মেকিং, বিভিন্ন রকমের যে শোকের ঘটনা ঘটছে সেগুলো কাটিয়ে ওঠা, এবং তার সঙ্গে অত্যন্ত মারাত্মক ভুল ডিসিশন নিয়ে জীবনে একটা অত্যন্ত ক্ষতি করে ফেলা, সেগুলোও কিন্তু এসে যাচ্ছে। এটা আমি আলোচনা করবো আস্তে আস্তে।
আমার তো মনে হচ্ছে মানসিক স্বাস্থ্যের সঙ্গে শারীরিক স্বাস্থ্য দুটো কিন্তু ভীষণ ওতপ্রোতভাবে জড়িত আর কি। খুবই। এটা মানে একটু যদি ইলাবোরেট করে বলি আমি কিভাবে কুক্ষিত হতে আমার পারে। সেই জন্য আমি হেলথ সাইকোলজি এই জায়গাটাতে আমি জোর দিয়েছি। আমি বিদেশে আমার যে কাজ ছিল এবং এখানে এসেও আমি কিন্তু হেলথ সাইকোলজি, শরীরের সঙ্গে যেখানে মনের যোগাযোগ, এই জায়গাটাকে আমি অনেক সময় ফোকাস করেছি এবং এখন আমরা জানিও ক্রমাগত এখনকার দিনে আমরা জানতে পারছি নতুন নতুন গবেষণায় যে মনের সঙ্গে কিন্তু আমাদের শরীরের খুব কাছাকাছি যোগাযোগ আছে। অর্থাৎ একদম মন খারাপ একদম যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, খুব সহজ একটা দুটো কথা বলে দিই, পরে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। যে আমাদের যে ইমিউনিটি বলা হয়, ইমিউনিটি পাওয়ার কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে যাদের মানসিক সমস্যা রয়েছে অনেক দিন ধরে, তাদের ইমিউনিটি পাওয়ার কমছে। ইমিউনিটি পাওয়ার কমলে কি হয়, শরীরের সঙ্গে আমার শরীরের প্রতিরোধী ক্ষমতা কমে যাচ্ছে, রোগের সঙ্গে লড়াই করার যে ক্ষমতাগুলো সেগুলো চলে যাচ্ছে। তার ফলে আমি খুব সহজ শিকার হয়ে পড়ছি কোনো ইনফেকশনের বা কোনো অসুখ বিসুখের। এবং পরিষ্কারভাবে এটা এসে যাচ্ছে কিন্তু বেশ কিছু অসুখ বিসুখকে আমরা এখন আইডেন্টিফাই করতে পারছি যেগুলোর সঙ্গে মনের রোগের, মনের অসুখের কারণের সঙ্গে বেশ ভালো মতো যোগাযোগ আছে। কাজেই যে প্রশ্নটা তুমি করলে হুম যে আমাদের হেলথ, হ্যাঁ, আমাদের কিন্তু শারীরিক স্বাস্থ্যের সঙ্গে এবং ক্রমশ ক্রমশ কিন্তু আজকাল ডাক্তাররাও বলছেন যে আপনি কিন্তু, তারা শারীরিকভাবে দেখছেন তার সঙ্গে সঙ্গে পাশাপাশি এটাও বলে দিচ্ছেন যে মানসিকভাবে কিন্তু একদম আপনাকে ভালো থাকতে হবে। একদম একদম তা না হলে কিন্তু সমস্যা আরো বাড়বে হুম বা সেরে উঠতে অনেক বেশি সময় লেগে যাবে। রাইট রাইট। এখন বর্তমানে যেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে যে মানে শিশুদের মানসিক সমস্যা যেটা এখন হয় বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা থেকে, এই ক্ষেত্রে বাবা মা এবং শিক্ষক শিক্ষিকাদের কিরকম ভূমিকা থাকা উচিত আর কিভাবে তাদের বুঝতে পারবে আর কি। শিশুরা দেখো, নানা রকম, ওরা তো খুব চাপা থাকে, মানে অনেকে বলতে পারে না, বলতে চায় বা বলতে, এই বোঝাপড়াটা কিন্তু অনেক সময় বাবা মায়ের একটা দূরত্ব তৈরি হয়, সেখান থেকে অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে। এই যে শিশুদের কথা বললে না তুমি, খুব দরকারি কথা। এবং তুমি নিজে খেয়াল করেছো, আমরা সবাই দেখেছি যে গত ধরো, আমি যদি ভাবি 30 বছর, ভাবি যদি 30 বছর অনেকটা সময় আমি জানি, কিন্তু 30 বছরে কিন্তু অনেক পরিবর্তন ঘটে গেছে। যে অবস্থাটা 30 বছর আগে ছিল, বাচ্চাদের যে অবস্থা, আমি বলতে চাইছি বাচ্চাদের অবস্থা বলতে বাড়ির অবস্থা, স্কুলের অবস্থা, তার চারপাশের যে পরিবেশের অবস্থা, সেটা কিন্তু এখনকার দিনে অনেক অন্যরকম। আমাদের অনেক সময় সমস্যা হয় বড়দের, যে আমরা কিন্তু ওই 30, 40, 50 বছর হুম আগেকার হুম জায়গায় হুম আটকে থাকি। আটকে আর থাকে। এখনকার দিনের বাচ্চাগুলো যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা ঠিক বুঝে উঠতে পারি না। ফলে এই জায়গাটাতে একটা কমিউনিকেশন গ্যাপ বলি যাকে, সেই ধরনের একটা ব্যাপার হতেই থাকে। আগেকার বাচ্চারা খুব সহজ, যে ব্যাপারটা যেটা দেখি আমরা বলিও, বাচ্চারা দুরন্ত বাচ্চার এখন অনেক আমরা কথা হ্যাঁ বলেছি, হাইপার আগে অ্যাক্টিভিটি, হাইপার হ্যাঁ, অ্যাক্টিভ এই ছিলেন, সমস্ত হ্যাঁ হ্যাঁ। কথাগুলো তো আমাদের ছোটবেলায় ছিল না। হুম, দুরন্তপনা কি ছিল না? তাহলে ছিল। হ্যাঁ কিন্তু যেহেতু পরিবেশ অন্যরকম ছিল, বড় পরিবার ছিল, জায়গা বেশি ছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা আমরা যাকে বলবো যে চোখে পড়তো না, বা সেই জায়গার সমস্যাটা এত প্রকট হয়ে উঠতো না। আমাদের এখনকার জায়গাটা তো ওই 2 ঘরের মধ্যে বা 3 ঘরের মধ্যে একদম বেশিরভাগ সময়। একদম মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এটা, হ্যাঁ। কমেছে, লোক কমে গেছে বাড়িতে। তখন তো অনেক সময় দেখা যেত 8 জন 10 জন মানুষ আছেন, তার মধ্যে 1 2 জন ছিলেন ছোট এবং বড় মিলিয়ে, যাদের হাতে সময় ছিল ওই বাচ্চাটার সঙ্গে লেগে থাকা। এখন কিন্তু তারা নেই। ক্রমশ কনফাইনমেন্টের মধ্যে আমরা একদম চলে একদম। এসেছি আর কি। বাবা মা আছেন দুজনেই চাকরি হ্যাঁ করেন। হুম হুম বাচ্চাটি খুব সে হুম রয়ে গেল কোথায়, একা। এবার এখনকার দিনে একাকিত্ব কিন্তু ঠিক আগেকার মতো একাকিত্ব না। আগেকার দিনে একটা বাচ্চা একা হলেও সে তো নিজের মনে মনে খেলাধুলো করছে। এখন খেলাধুলো করার জিনিসটা তো এইটুকু একটা ওইটুকু জিনিস একটা হাতে। জিনিস, হ্যাঁ। হুম। হুম এবং সেটা যে কি ক্ষতি করছে সেটা তো আমরা প্রতিদিন দেখছি, এবং আমাদের প্র্যাকটিসে, আমাদের ক্লিনিকে এবং হসপিটালে আমরা প্রতিদিন বাচ্চাদের বলতে থাকি ঘুরে ফিরে কথাগুলো। বাচ্চাদের বলি, যদি বাচ্চাদের শোনার মতো অবস্থানের সময় থাকে না, তাদের বড়দের বলতে হয় যে এই যন্ত্রটাকে হাত থেকে দূরে যদি রাখতে না পারেন, তাহলে কিন্তু খুব বাচ্চাকে বিপদ, খুব বিপদ, ঠিক হ্যাঁ। রাখা খুব সমস্যা হুম। হবে। এবং তো বিশেষ করে আমি একটু ইন্টারাপ্ট করলাম যে হ্যাঁ, এই ছাত্রছাত্রীরা তো এই ব্যাপারে আরো বেশি জড়িয়ে পড়ছে, এদের মানসিক স্বাস্থ্য উন্নতি করার জন্য কিভাবে গাইড করা উচিত, এই মানে তোমার কি মনে হয় এটা, এইখানে এই যে ছাত্রছাত্রীরা আজকাল ভীষণ পড়াশোনার চাপটা আছে, তার তার সঙ্গে এইসব মোবাইল নিয়ে ঘাটাঘাটি, এই জায়গাটা তুমি একটু যদি ক্লিয়ার দুটো করো। খুব দরকারি জায়গা। একটা হচ্ছে তুমি যেটা বললে পড়াশোনার চাপ। হুম এবার দেখো, পড়াশোনার চাপটা তো আগেও হয়তো ছিল, কিন্তু এখনকার মতো যদি বাংলায় বলি সর্বগ্রাসী যাকে বলে আর কি, সর্বগ্রাসী ছিল না। মানে ইংরেজিতে বললে সেই ওভারহেলমিং যাকে বলা হয়, হুম মানে হুম এমন একটা অবস্থা, বাচ্চা কতটা ভয় পাচ্ছে, বাচ্চা ভয় পাচ্ছে তার কারণ হচ্ছে বাবা মা তো তারা নিজেরা বিধ্বস্ত। তারা ভাবছেন যে বাচ্চাটা
পেরে উঠবে না, কোর্সের চাপ, হ্যাঁ আছে, সিলেবাসের চাপ, এত অসংখ্য হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, এই প্রজেক্ট, হুম এগুলো করতে হুম হবে এই হুম সময়ের হুম। মধ্যে। এবার বাচ্চাটা তো, তার সমস্যা একটু হচ্ছে, কিন্তু বাবা মারা নিজেরা ভয় পেয়ে গিয়ে, আমি প্রচুর বাবা মাকে দেখি, আমার আত্মীয় স্বজনের মধ্যেও দেখি, যে তারা নিজেরা এমন কথা বলতে থাকছেন, ও বাবা ও পারবে না, ও বাবা কি করে হচ্ছে, এত কথা বলার জন্য বাচ্চাটার কিন্তু মনে মনে সে ভাবতে থাকছে এটা বোধহয়, বাবা মাও তো উদ্বিগ্ন থাকে সব সময় সেই এই সময়, উদ্বিগ্ন বাচ্চারা থাকছেন উডুক বলে করে শেষ করতে একদম হবে, ওটা করতে হবে একদম সেইটা সেইটা রিফ্লেক্টেড হচ্ছে বাচ্চার মধ্যে আরো বাচ্চার বেশি। মধ্যে। বাচ্চার আলটিমেটলি কি হচ্ছে, তার অ্যাভয়েডেন্স আসছে, সে কিন্তু হুম ওই হুম জিনিস হুম থেকে দূরে সরে থাকতে চাইছে, ভয় আসছে। তাহলে এই ভয়, অ্যাভয়েডেন্স, পড়াশোনার ব্যাপারে এটা একরকম এলো। হুম দ্বিতীয় হুম নম্বর এলো যে তার নিজের কিছু সমস্যা, যে সমস্যাগুলো আমি যেটা বলছিলাম যে 30 বছর আগে ছিল না। মোবাইলের সমস্যাটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে প্রচুর এমন অপ্রয়োজনীয় জিনিস এসে পড়ে, যেগুলো বাচ্চাদের খুব কম বয়সে কিন্তু সেগুলো নানা রকমের হ্যাঁ, বিচ্যুতি তৈরি এইখানে করে, আমি আসতে ডিস্ট্রাকশন। চাইছিলাম, ঠিক বলে তুমি যে জায়গাটা ধরছো, মানে এর সঙ্গে সোশ্যাল মিডিয়াটাও ঢুকে পড়ছে আস্তে একদম আস্তে। একদম, স্কুল গোয়িং চিলড্রেন, মানে কলেজ একেবারে গোয়িং, একেবারে। সবাই আর কি। এবং এই বিচ্যুতিটা কিন্তু সাংঘাতিক, এটা এমন একটা অবস্থা তৈরি করে দিচ্ছে যে বাচ্চাটা, সে তো জানছে না, মানে সে কিন্তু ডুবে যাচ্ছে ওখানে আস্তে আস্তে। এই ডোবাটা এমন ডোবা না যে তার দম আটকাচ্ছে না, কিন্তু এটা আস্তে আস্তে ওই তলিয়ে যাওয়া কিন্তু। তুমি একটু বলো যে এই সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটএভার যাই বলি না কেন, সব সময় তার মধ্যে ইনভলভ হয়ে থাকা কতটা ক্ষতি করছে, মানে সেই জায়গাটা। সব রকম ক্ষতি। আমরা আজকাল বলতে শুরু করেছি যে মোবাইল, যে বাচ্চারা, যাদের বয়স মোটামুটি 10 বছরের কাছাকাছি, তারা যদি মোবাইল দিনে 2 ঘন্টার বেশি ব্যবহার করতে থাকে, আমি মানে ঠিক সময় এবং মানে বয়সটা বলে দিলাম, ব্যবহার করবে কখন? পড়াশোনার জন্য যদি শুধু প্রয়োজন পড়াশোনার হয়, জন্য মানে যদি, এই তখন মাঝখানে শুধু করোনা, সেইটুকু, হ্যাঁ করোনার সময় যেটা মানে চালু সেরকম, হয়েছিল। হ্যাঁ সেটা হয়েছিল। এবং তার বাইরে যতটা সময় হচ্ছে, তার বাইরে যদি 2 ঘন্টার বেশি এই 10 বছরের বাচ্চা করতে থাকে, এটা খুব ভালো করে এখনকার দিনের বাবা মা যারা, বা যারা বাবা মা হতে যাবেন, তাদের জেনে রাখা দরকার। বাচ্চাটার প্রথম তো চোখের সমস্যা, এটা হুম হচ্ছে কিন্তু, হুম জানা হুম ছিল না, কারণ মোবাইল তো আগে এতটা ছিল না, হুম আজ থেকে হুম 15 বছর আগেও এতটা ছিল না। এখন মোবাইলের জন্য চোখ খারাপ হচ্ছে, আমাদের ব্রেনে যে হিপোক্যাম্পাল পার্টটা থাকে সেখানে কিছু এফেক্ট হচ্ছে, মানে ভুলে যাওয়ার ব্যাপার, স্মৃতি বিভ্রান্তি, মানে অল্প বয়সে যেগুলো ছিলই না সেটা হচ্ছে, ইরিটেবিলিটি বেড়ে যাচ্ছে, বিরক্তি বাড়ছে, এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে ইম্পালসিভিটি, মানে কোনো ব্যাপারে হঠাৎ কিছু একটা করে বসার মতো জিনিস, ঠিক আছে, এইগুলো নানা রকম ভাবে, এই 4টে জায়গায় কিন্তু মারাত্মক জায়গা। একটা বাচ্চার যদি এই 4টে জায়গা একসঙ্গে হতে থাকে, তার চোখের সমস্যা দেখা দিতে থাকে আস্তে আস্তে, মানসিকভাবে সে ভুলে যাওয়ার ব্যাপারটা, পড়াশোনার ক্ষেত্রে তো ভুলে যাওয়ার হুম ব্যাপারটা হুম মানে হুম সবচেয়ে বড় সমস্যা হয়ে হুম দাঁড়াবে। হুম হুম হুম। ইম্পালসিভিটি যেটা বললাম, যে হঠাৎ কিছু করে বসা, এবং আমরা প্রচুর দেখতে পাচ্ছি ক্লাস 5, 6, 7-এ পড়া বাচ্চা এমন কিছু করে বসছে মানে একদম যেটা পুরো আনএক্সপেক্টেড, নেতিবাচক, পুরো নেগেটিভ কিছু জিনিস দেখে নেগেটিভ তার জিনিস। মনের মধ্যে একটা রিয়াকশন তৈরি হ্যাঁ হ্যাঁ হচ্ছে, সেখান একদম, থেকে তারা সেটা করার দিকে প্রভাবিত হচ্ছে। প্রভাবিত হচ্ছে মানে একেবারেই এটা তো একেবারেই। মানে বুঝতে হবে একটু, সবাই বাবা মাকে বুঝতে হবে, একদম গাইড করে সে। একদম। এবং সেটা যে কত সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে, সেটা আমাদের এক্সাম্পলগুলো আমরা দেখি, যখন বড় কিছু হয়ে যাচ্ছে তখন হয়তো বাবা মা নিয়ে আসছেন, যেটা হয়তো অনেক আগে আটকানো যেত যদি আমরা একটু সতর্ক হতে পারতাম। এবং আর একটা জিনিস তন্ময়দা আমি দেখেছি অনেকের ক্ষেত্রে, এই সামাজিক বিচ্ছিন্নতারাও তৈরি হচ্ছে এখানে, মানে একটু একা থেকে থাকতে ঠিক ভালোবাসছে, ঠিক ওই একদম জগৎটাকে একদম। প্রায়োরিটি এটা এটা দিচ্ছে। তুমি যেটা বললে, এটা আরেকটা খুব দরকারি জায়গা, যে দেখা যাচ্ছে যে মোবাইল মোবাইল এই যে কত 6 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা জিনিস, সেটা আমাকে আস্তে আস্তে সমস্ত বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন করে ফেলছে, এইটাই আমার জগৎ হয়ে দাঁড়াচ্ছে। এবং তুমি যেটা বলছো, এই বাচ্চাগুলো, উম, না তারা পড়াশোনা ঠিকঠাক করতে পারছে, না তারা বাইরের জগতে, যেটা আগে ছিল, হুম পড়াশোনা যদি হুম খুব হুম ভালো না হুম হতো, সে দেখা যেত খেলাধুলো হুম হুম বা হুম। নাটক বা গান বা অন্য কিছু তো ভালো হ্যাঁ করছে, এরা হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ। সেটাতেও এগিয়ে যেতে সাহস পাচ্ছে না, কারণ হুম। এদের পৃথিবী হচ্ছে ওই একা পৃথিবী, একা, মানে ওই ওই যে কল্পনার জগৎ, এই যে সোশ্যাল মিডিয়া, এখানে, এখানেই ঢুকে। হ্যাঁ এখানে আমি ছবি পাঠাচ্ছি, লোকে হয়তো আমাকে লাইক দিচ্ছে কি না দিচ্ছে সেগুলো দেখছি, কে কটা লাইক পেলো সেটা দেখছি, অদ্ভুত এইটা ক্রেজ চলছে। একটা। হ্যাঁ, আর আমি, অথচ আমার স্কুলে একটা প্রজেক্ট তৈরি করে, সেই প্রজেক্টের সামনে যদি 5টা লোক দাঁড়িয়ে জিজ্ঞেস করে যে কি করেছো এটা, হুম সেখানে হুম আমার মনে হুম। হচ্ছে না না দরকার নেই, আমি এখন আমি যাব না ওখানে। একদম একদম। এখানে এটা নিয়ে আমরা পরবর্তীকালে বিভিন্ন বিষয় নিয়ে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, এই ক্রাইসিসটাও আলোচনা করব। হুম, এবার ঠিক। এই বাচ্চাদের ছেড়ে যদি একটু আর একটু বেশি বয়স, ধরুন এই ইয়ং জেনারেশনের হুম, কথা যদি ভাবা যায়, হ্যাঁ তাদের সামাজিক একটা এখন ইদানিং দেখছি, মানে সামাজিক বুলিং, যেটা আর কি বুলিং বা যৌন হয়রানি,
বিভিন্ন মানুষের সঙ্গে একটা অন্যরকম, তার থেকে একটা এফেক্ট করছে, নানা রকম ভাবে টিজ করা, এগুলো দেখছি খুব বেড়ে গেছে ইদানিং। এটার তোমার কি মনে হয়, এটা কেন হচ্ছে এরকম ভাবে, যদি বলতে চাও একটু অল্প করে। দেখো, কয়েকটা জিনিস না আমরা চাই বা না চাই এসে যাচ্ছে। হুম। মানে এটাও তো আহ, সামাজিক মাধ্যম থেকেই আসছে, সাংঘাতিক সে ভাবে আসছে। মানে ওইখান থেকেই তো আজকে শিখছে। আজকের কথাই বলি, আমি আজকে একটা পাবলিক ট্রান্সপোর্টে লক্ষ্য করছিলাম যে ক্লাস 3-4-এর পড়া বেশ কয়েকটি 4টি ছেলে উঠেছে, বড়রাও আছেন তাদের সঙ্গে, মারা হুম, রয়েছেন। এই 4টি ছেলে, তাদের মধ্যে ইংরেজি মিডিয়ামে পড়া ছেলে আমি দেখছিলাম, তাদের মধ্যে তারা কিছু স্ল্যাং ইউজ করছে। রাইট। বাবা মারা যেহেতু একটু দূরে, হ্যাঁ। মাই বাবা হুম, ছিলেন না হুম। সঙ্গে, মারা একটু দূরে, একটু ভিড় ছিল, সেখানে তারা নিজের মধ্যে স্ল্যাং ইউজ করছে, যে স্ল্যাংগুলো কিন্তু ইংরেজি সিনেমা থেকে দেখা এবং শেখা স্ল্যাং আচ্ছা, আচ্ছা। একেবারেই। হুম। হ্যাঁ, এই যে জায়গাটা, স্ল্যাং শেখাটা খুব বড় জিনিস নয়, কিন্তু বড় জিনিস হচ্ছে ওরা তার সঙ্গে যে বিহেভিয়ার গুলো করছে, ওই স্ল্যাং এর সঙ্গে এমন কিছু বিহেভিয়ার, পা দিয়ে কাউকে লাথি মারা, যেটা কনস্ট্যান্টলি চলছিল নিজেদের মধ্যে ওদের, সেটা কিন্তু ঠিক বাচ্চা সুলভ খেলাধুলো নয় বা মজা করাও নয়। কিন্তু এই যে বুলিং এর কথাটা তুমি যেটা বলছিলে, যে যে বুলিংটা এখন হয়ে দাঁড়াচ্ছে কিন্তু অন্যরকম, আগেও কি ছিল না? আগে কিন্তু বুলিং ছিল, ছিল, হ্যাঁ, কিন্তু সেটা হ্যাঁ, কিন্তু এই হ্যাঁ। ধরনের ব্যাপার ছিল না। এমন একটা অবস্থা হয়ে দাঁড়াচ্ছে যে একটা ক্লাসে একটা ছেলে বা একটা মেয়ে, তার একটা শারীরিক কোনো একটা একটু সমস্যা আছে বলে তাকে সবাই মিলে তাকে হয়রানি করছে। হয়রানি করছে, হ্যাঁ, হ্যাঁ। এই জায়গাটা আগে কিন্তু এরম ভাবে ছিল না। হ্যাঁ, কখনো সখনো একজন দুজন করতো, কিন্তু দেখা যেত তার বাইরে কিন্তু এটা যেত না। এখন আমি জানি, আমি আমার কাছে আসা মানে কলকাতার বেশ কয়েকটা বড় বড় স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে আমি এরকম ঘটনা দেখছি যে ক্লাস 6, 7, 8-এ পড়া একজন কারুর কোনো একটা শারীরিক সমস্যার জন্য তাকে কিন্তু একটা ওরকম জায়গায়, যেটা বুলিং এর কথা বলছো হুম, তুমি, হুম। এবং এমন অবস্থা তাকে স্কুল ছেড়ে দেওয়ার কথা ভাবতে হচ্ছে। এবং হ্যাঁ, এটা বিশেষ করে তোতলামি বা স্ট্যামারিং যাদের আছে, তাদের তো সাংঘাতিক ভাবে এটা সাংঘাতিক মানে ফেস অবস্থা, করতে সাংঘাতিক হয়েছে। অবস্থা, মানে তোতলামি, চোখের চশমা সে কেন হ্যাঁ, মানে বেশি পাওয়ারের চশমা পড়েছে, হ্যাঁ। তার মানে বেশি পাওয়ারের চশমা পরাটা যাবে না আর কি। তার হ্যাঁ, সেটা ফিজিক্যাল একটা প্রবলেম আছে, সেটা ফিজিক্যালি হতেই রিপোর্ট পারে, হ্যাঁ। পায়। একটি মেয়ে সেইটা আমার কাছে নিয়ে এসেছিল, টিজ তো করে হ্যাঁ, তাকে ছোট তাকে করা। তাকে হ্যাঁ, নানা রকম প্রায়শই। ভাবে এবং অদ্ভুত ভাবে তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তোমার মানে তুমি কেউ নও, মানে তুমি অন্যদের তুলনায় তুমি সবসময় পিছিয়ে আছো। হুম, এই যে জায়গাটা, এটা কিন্তু একটা মারাত্মক জায়গা তৈরি হয়ে যাচ্ছে। হুম। এটা তো একটা দিক, কিন্তু এই এই যে বড় হয়ে ওঠার মধ্যে চাপ পড়াশোনার চাপের পাশাপাশি যে আরো যে পৃথিবীতে আনন্দের জায়গাগুলো, সেই আনন্দের সেইগুলো জায়গাগুলো কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু পাচ্ছে পাচ্ছে না। না এইখান থেকে। এইখানে একটা খুব সমস্যার জায়গা তৈরি হয়ে ঠিক, যাচ্ছে। ঠিক, ঠিক, ঠিক। শুরু হচ্ছে টিনেজ থেকে বাবা মার সঙ্গে দূরত্ব। হুম, বাবা মা যেটা বলছেন আমি সেটা, আমার ভালো লাগছে না, সেটা কিন্তু আগেও কখনো ছিল না, এমন না, আগেও ছিল, কিন্তু এখনকার যে বিষয়গুলো সেগুলো কিন্তু একেবারে অন্যরকম। বাবা হুম, মা জানতেই পাচ্ছেন না, বুঝতেই পাচ্ছেন না যে কোথা থেকে সমস্যাগুলো আসছে। বাচ্চারা কিন্তু পুরো জিনিসটাই তারা একদম দূরে রাখছে বাবা মা থেকে, এবং তাদের মনে হচ্ছে বাবা মা একেবারে সম্পূর্ণ অন্য পৃথিবীর মানুষ, হুম, তারা কোনো সময় আমাদের জায়গাটা বুঝবেনই না। হুম, এই হুম। যে জায়গাটা তৈরি হলো, তার ফলে এই বাচ্চাটা, সে কিন্তু বাবা মার কাছ থেকে সব লুকিয়ে রাখছে, সমস্ত কিছু করে একটা সময় সে একটা হঠাৎ কিছু একটা ডিসিশন নিল, সেটাও ওই কিছু ইনফ্লুয়েন্সে, যেটা কিন্তু মারাত্মক, হয়তো বাড়ির থেকে বেরিয়ে যাওয়া। রাইট, হ্যাঁ, রাইট। এবং এই ঘটনা কিন্তু আমার কাছে বেশ কয়েকটা এসছে, যারা বাড়ি থেকে বেরিয়ে গেছে। এরা কিন্তু, আমি বলছি, এই ক্লাসের 7, 8, 9, যারা বাড়ি থেকে বেরিয়ে গেছে, বহু দূরে চলে গেছে, এবং তারপরে কিছুদিন বাদে তাদের আস্তে আস্তে তারা বুঝতে পেরেছে যে বাইরের পৃথিবীটা কি রকম, কিন্তু সেটা করতে গিয়ে তো অনেকটা দেরি হয়ে যায়, হুম, হুম, সমস্ত কিছু অনেক বড় ক্ষতি হয়ে যায় অনেক সময়। তো এই যে জিনিসটা, যেটা প্রশ্নটা তুমি করছিলে, যে এখনকার দিনে ওই যে বললাম আনন্দের জায়গাগুলো চলে যাচ্ছে, আনন্দের যে যে জায়গাগুলো না, সেগুলো কিন্তু আমরা আর ভাবতে পারছি না যে আমাদের আনন্দ। সব জায়গাটা যেন একটা আমি যদি গান গাইতে পারি, গান গেয়ে আনন্দ না, গানটা একটা প্রতিযোগিতার জায়গা, যে আমি কতটা ভালো করতে পারি গান, যাতে আমার নামটা হয়তো একটা বিশেষ রাইট, কোনো অনুষ্ঠানে রাইট। আমি সিলেক্টেড হতে পারি, বা আমি পারফরমেন্স করে আমাকে সেই অ্যাপ্রিসিয়েশন পেতে হবে, তা না হলে কিন্তু তার গানের কোনো দাম নেই। ঠিক এখানে আমার একটা জিনিস মনে হলো, মানে এই শূন্যতা তৈরি হচ্ছে, এবং এবার বাবা মার কাছেই আসি, মানে গার্জেনরা যেখানে মানসিক সমস্যা, তাদেরও একটা, ধরুন অনেক মানুষের এখন অর্থনৈতিক সমস্যা একটা সমাজের বিভিন্ন রকম চাপ সৃষ্টি করছে, সেখান থেকে তাদের একটা অর্থনৈতিক সমস্যা থেকে তারা মানসিক চাপে থাকছে।
তারও কি এফেক্ট পড়ছে পরিবারের মধ্যে? নিশ্চয়ই একটা এরকম একটা কিছু ব্যাপার আছে নিশ্চয়ই। পড়ছে, কিন্তু কি জানো তো, একটা কথা আমি তোমাকে বলি রবিন, সেটা হুম হচ্ছে যে আমি বিশ্বাস করি, আমি অন্তত এটা আমার কাছে যারা আসে তাদেরকে বলি যে বাচ্চাকে না লুকোতে কিছু, বাচ্চার কাছ থেকে, বাচ্চারা কিন্তু খুব ইন্টেলিজেন্ট, এটা কিন্তু আমরা হুম ভাবি অনেক সময় বাচ্চারা বোঝে না, তা না। একটা বাচ্চা 5 বছর বয়সের বাচ্চাও সে কিন্তু বুঝতে পারে, বিশেষত এই জায়গাগুলো, হুম হুম ফাইন্যান্সিয়াল হার্ডশিপ যদি বলি, অর্থনৈতিক সমস্যার জায়গাটাগুলো বাচ্চারা কিন্তু বুঝতে পারে। এই জন্য না লুকিয়ে বাচ্চাকে জানতে দিন। আমি একটা কথা বলি, আমি এটা 1-2-3 সপ্তাহ আগেকার ঘটনা। আমি একটা বাজারের সামনে দাঁড়িয়ে, সেখানে একটি বাচ্চাটি আমার মনে হলো ক্লাস 1 বা 2 এ পড়ে, তার হাত ধরে তার মা আসছেন, মাও কম বয়সী, একেবারেই কম বয়সী, মার হাতে মোবাইল, মা কিন্তু মোবাইলটা দেখছেন, আমি জানি না কি দেখছেন উনি, কিন্তু উনি কিছু দেখছেন, আমার মনে হলো কোনো মানে মজার ব্যাপারটা বা খুব সিরিয়াস কিছু মুখ দেখে মনে হচ্ছে না, কারণ উনি একটু একটু হাসছেন, দেখছেন ওটা। বাচ্চাটা হাঁটছে বা হাত ধরে মার উপরের দিকে মুখ করে মায়ের মুখের দিকে তাকিয়ে, সে কিন্তু অনর্গল কথা বলছে, বারবার কিছু কথা বলছে, মার মুখের দিকে তাকাচ্ছে, জানতে চাইছে হয়তো কিছু। মার কিন্তু সময় নেই। আমি পুরো রাস্তাটা ওই মোড়ের মাথায় দাঁড়িয়েছিলাম, আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেলেন অন্তত 5-7 মিনিট আমি লক্ষ্য করলাম যে বাচ্চাটার কোনো কথা মা কিন্তু শুনতে পাচ্ছেন না। মানে এই এখানেই দূরত্ব জায়গাটা, তৈরি হয়ে গেছে, এইখানে কিন্তু দূরত্বটা। এইখানটা আজকে বাচ্চাটার দোষ হয়তো হবে, আর বাচ্চাটা আর 2 বছর বাদে কিন্তু মার কাছ থেকে তখন আর ওই জিজ্ঞেস করার জায়গা থাকবে হুম, না। কাজে এই জায়গাটা আমি বলি যে আমরা একটু নজর দিই না, আমরা যারা বড় হয়েছি তারা একদম একটুখানি বাচ্চাদের ভাবি না সঙ্গে। এটা নিয়ে, যে সত্যি আমরা কি দূরত্ব তৈরি করে ফেলছি। আজকে বাচ্চারা অনেক অনেক প্রশ্ন করবে, তার মধ্যে সবকটা প্রশ্নের উত্তর আমি তো নাও দিতে পারি, কিন্তু কিছু অন্তত দিই। ঠিক সেই যে তাই, ব্রিজ ঠিক ভেঙে তাই। ফেলছি আস্তে হ্যাঁ আস্তে তার সঙ্গে আমার যোগাযোগের, এতে কিন্তু সমস্যা আরো বাড়ছে। যে মানসিক ও শারীরিক সমস্যার কথা বলছি সেগুলো হ্যাঁ বেড়ে হ্যাঁ। যাচ্ছে। এবারে একটা খুব উল্লেখযোগ্য বিষয় নিয়ে আমার মাথায় এলো, একটু বলি তোমাকে। বর্তমানে তুমি দেখেছো আত্মহত্যার প্রবণতা সাংঘাতিকভাবে বেড়ে গেছে, হ্যাঁ, কথায় কথায়, একদম। বিশেষ করে তরুণ প্রজন্মদের কাছে আর কি। চন্দ্রমৌলির কথাটা তো শুনলে হঠাৎ হ্যাঁ, করে, হ্যাঁ, অত বড় একটা একেবারে। শিল্পী, হুম। মানে সবাই আমরা শকড এরকম ভাবে। কি এছাড়াও অনেকে অভিনেতা অভিনেত্রী এই জগৎটাতেও হচ্ছে, সব জগতেই হচ্ছে, কর্মস্থলে। এইটার একটা কোনোভাবে সলিউশন কি এখন একভাবে বলা যায় না, কিন্তু আমি বলি কেন হচ্ছে এবং সেখান থেকে কোথায় ক্রাইসিস তৈরি হচ্ছে। যেটা আমি তোমাকে বলছিলাম যে আমাদের দুঃখগুলো, আমাদের কষ্টগুলো এখনকার সময় কিন্তু অনেকভাবে বেড়ে গেছে। আমি যদি এটাকে কমপ্লিকেশন বলি বা বর্তমান জীবনযাত্রার বিভিন্ন দিকগুলো বলি, সেগুলো আগের থেকে এখন অনেক জটিল হয়েছে। কাজেই সমস্যা তৈরি হচ্ছে। এবার এই যে যারা শিল্পী, যারা এদের এদের সমস্যার ডাইমেনশন যদি বলি না, সেটা আবার অন্য রকমের। কারণ এরা প্রত্যেকেই না সৃষ্টি নিয়ে থাকেন। হুম এদের না হুম হুম সৃষ্টির জায়গাটা যখন ঠিকঠাক না হতে পারে, যখন কোনো কিছু, সেটা গান হোক, কবিতা হোক, অন্য কিছু হোক, যাই হুম হোক না কেন, হুম হুম সেখানে তাদের এই সৃষ্টি না করতে পারার একটা দুঃখ আছে, ক্রাইসিস তৈরি অপূর্ণতা হয়, আছে। ক্রাইসিস তৈরি হয়। সেই জায়গাটাতে তাদের না দরকার হয় এমন কিছু সাহায্যের, এবং সেটা কিন্তু মানসিক, যে যারা তাদের অবস্থাটা বুঝে তাকে সেই জায়গাটায় পৌঁছে দিতে পারবেন। আজকে আমি পারছি না, আমার মনে হচ্ছে কিছু কারণে, এবং সেগুলো হয়তো এক্সটার্নাল, বাইরের কিছু কারণের জন্য আমি পাচ্ছি না। এই জায়গাটাতে তার পাশে দাঁড়িয়ে তার হাত ধরে তাকে বোঝানো দরকার, না, নিজের উপর বিশ্বাস রাখো, হুম যে হুম আজকে এই যে অসুবিধাগুলো আছে, একটু ধৈর্য ধরতে পারলে, একটু সময় দিতে পারলে, বা কিছু কিছু ক্ষেত্রে অন্যরকম ভাবে কিছু ভাবতে পারলে, সেখান থেকে হয়তো বেরিয়ে আসা যাবে। হুম এইটা হুম খুব বড় কথা। মুশকিলটা কোথায় তাহলে? মুশকিলটা ওইখানে, যেখানে আমি বললাম যে কার হাতটা আমি ধরবো। হুম। সেইখানে যে আমি যেটা বললাম যে এই যে মানসিক স্বাস্থ্যের জায়গাটা, মানসিক বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছে পৌঁছনোটা, মানে এইটাই হ্যাঁ, কিন্তু অনেক সময় এই গন্ডগোল গাইডেন্সটা হয়ে তখন যাচ্ছে। এবং থেরাপির মাধ্যম দিয়ে, মেডিটেশন একেবারেই, করে অনেক একেবারেই। রকম ভাবে যারা তাকে একটু এই যে বিভিন্ন, যেটা তুমি বললে যে বিভিন্ন জায়গায় আমরা আজকাল খুব দেখতে পাচ্ছি, দুঃখটা কোথায় জানো? বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু পৌঁছননি। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কাছে আমরা পৌঁছতে পারিনি, এটাও আমি ভাবতে পারি। এবং এইগুলো কিন্তু আনডিটেক্টেড রয়ে গেল। অর্থাৎ এমন একটা ডিসিশন জীবনে, এত বড় একটা নিজেকে শেষ করে ফেলার ডিসিশন তারা নিয়ে ফেললেন, কিন্তু তারা জানতে হয়তো পারলেন না, বা তাদের কাছে আমরা পৌঁছতে পারলাম না যে না, এছাড়াও অন্য রাস্তা কিছু আছে। তার মানে এই ব্যাপারটা ওই সচেতনতা ব্যাপারটা ওইখানে। আমি যে বুঝতে পারছি যে ওই ছেলেটি ডিপ্রেশনে ভুগছে, এটাও তো অনেকে বুঝতে পারে না। কি হয়েছে, চল না চল না, ফান করি, একেবারে, মজা করি, কিন্তু ওর ভেতরে একেবারে, কি হচ্ছে একটু যদি কেউ ডিপলি ব্যাপারটা ভেবে দেখে।
একেবারে তাহলে কিন্তু একটু এইটা যদি আমাদের মধ্যে আস্তে আস্তে গড়ে ওঠে, তাহলে আমরা একে অপরকে সাহায্যও তো করতে পারবো। অনেকটাই এবং এই সহমর্মিতা তুমি যেটা বলছো আর কি, হ্যাঁ, সহমর্মিতার জায়গাটা আমরা কিন্তু সত্যি কিন্তু শেখাই। আমি আমার কাছে আসা অল্প বয়সী ছেলে মেয়েদের বিশেষত তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি যে দেখো, তুমিও কিন্তু এর জন্য কোনো বিশেষজ্ঞ না হলেও চলবে হ্যাঁ, হয়তো, হ্যাঁ, যে হ্যাঁ, তুমি মনটা খোলা রাখো, তোমার আশেপাশে দেখবে কিছু সময় যে একটা মানুষ আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিচ্ছে, হ্যাঁ, সে অ্যাভয়েড করছে, অন্য লোকদের সঙ্গে মেলামেশা করছে না, মুখ গম্ভীর, চেষ্টা করছে হয়তো দেখানোর যে হ্যাঁ না আমি ঠিক আছি, তার কাছে একটু পৌঁছো, তার সঙ্গে একটু আলাদা করে কথা বলো, কোথাও একটা তার সঙ্গে বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো না, হয়তো খুব বড় সাহায্য নয়, সামান্য একটু তার পাশে থাকলেও হয়তো সে একটা অনেক, বিরাট হ্যাঁ, সাহায্য বিপদে। পাবে তার আবার একটা। এখান থেকে আমরা অনেকে কিন্তু একটু নেশার দিকে চলে যায়, নেশার দিকে টান নেয়, নেশা করে থাকতে ভালোবাসে, তার একেবারে মধ্যে ডুবে সেই একেবারে যন্ত্রণাটাকে, এটাও তো একটা নেশার, একটা মানসিক সমস্যা তো নেশার মধ্যেও একটা ওরকম খুব ভাবে বেশি রকম, বেশি রকম পড়ে সেটা আছে। খুব বেশি রকম, যেখানে আমরা দেখছি এখন যে পড়াশোনার সমস্যা, হুম, রিলেশনশিপ যদি বলি, সম্পর্কের সমস্যা, বাড়ির কিছু কিছু সমস্যার জায়গা, সেখান থেকে এই নেশা তৈরি হুম, শুরু হচ্ছে নেশা। হুম। তার মানে আমি এটা বলছি না যে নেশার জন্যই নেশার সমস্যা হচ্ছে না, আর নেশা করা এমনি শুরু করেছি, সেখান থেকে আমি নেশার সমস্যা জড়িয়ে পড়েছি, এটাও হচ্ছে না তা না, এটাও হচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এর পেছনে অন্য কিছু কারণ কিন্তু রয়ে গেছে। আমি শুধু বন্ধুদের সঙ্গে মজা করতে গিয়েই নেশার মধ্যে জড়ালাম এবং তারপর আর বেরিয়ে আসতে পারছি না, এটা সেটা একটা, হয়, সেটা একটা হ্যাঁ, দিক। সেটাই। সেটাও আছে, তারও কিন্তু চিকিৎসা আছে, এটা মনে রাখতে হবে যে তার কিন্তু চিকিৎসা চিকিৎসা আছে, খুবই রিহাব সম্ভব, সেন্টার আছে, খুব ভালো সমস্ত চিকিৎসা খুব আছে, ভালো হ্যাঁ। চিকিৎসা আছে। আর বাকিটা যেটা যেটা আমরা যে বিভিন্ন রকম ভাবে নাম দেয়া হয়েছে, অর্থাৎ এই যে বলা হয় যে দেবদাস, হ্যাঁ, বা হুম, হুম, অন্য হুম। কিছু, সেগুলো বিভিন্ন সম্পর্কের জায়গা থেকে, আরো কিছু বাড়িতে অন্য সমস্যা বা সেখান থেকে যেগুলো শুরু হয়, এগুলোর ক্ষেত্রেও কিন্তু খুব ভালো, খুব ভালো এই মানসিক এই যে সাহায্যের জায়গাটা যদি পাওয়া যায়, তারা কিন্তু বেরিয়ে আসতে পারে। সুতরাং ওই সাহায্যের হাতটা যদি আমি একটু ঠিকঠাক বুঝতে হবে, হ্যাঁ, ঠিকঠাক তাকে হাতটা বাড়িয়ে বাড়াতে দিতে পারি, হবে। হ্যাঁ, এইটা আমাদের খুব বড় কাজ আমি বলবো। এখনকার দিনে সচেতনতা বাড়ছে, কিন্তু আমাদের এখনো অনেক দূর। তুমি ভালো বলতে পারবে, যেটা এখন তো মনে হয় আমাদের সরকার থেকে, বিভিন্ন প্রাইভেট হসপিটাল থেকে, সব জায়গায় এরকম বিভিন্ন রকম মানসিক মানে সহায়তা কেন্দ্র গড়ে উঠেছে। তারা কাছে অ্যাটলিস্ট গিয়ে বলা, পৌঁছনে যাওয়া, এটা সম্ভব। আগে তো 10 বছর আগেও তো এতটা ছিল না মনে হয়। এখন আমি তো বলবো যে সরকারি জায়গাগুলোতে অনেক, সরকারি হাসপাতাল এবং হুম। অন্যান্য কিছু জায়গাতেও সাইকিয়াট্রিক ইউনিট তৈরি বিভিন্ন হয়েছে, সাইকিয়াট্রিক হ্যাঁ। ইউনিট তৈরি হচ্ছে, সাইকোলজিস্টরা আছেন, সাইকিয়াট্রিস্টরা আছেন, এনজিও, বেশ কিছু এনজিও আছে যারা এই হুম, জায়গাগুলোতে হুম, কাজ হুম। করছে। স্কুলে কাউন্সেলিং সেন্টার তৈরি হচ্ছে, স্কুল ঠিক, কলেজে ঠিক, এবং ঠিক। মানে আরো এগুলো যে এডুকেশন ইনস্টিটিউটগুলোতে, সেখানে কাজী আছেন কিন্তু লোকজন, কিন্তু তাদের কাছে আমাকে যেতে হবে বা তাদের কাছে বুঝতে পৌঁছতে পারি। হবে, কিন্তু সেটা এখনো অনেক সময় দেখা যাচ্ছে যে একটু সমস্যার জায়গা থেকে যাচ্ছে। মানে এখানে এরকম নয় যে মানসিক রোগ মানে উচ্চবিত্তদের সমস্যা বা সবাই বড় মানে আমাদের গরিব ঘরে মানসিক রোগ হতে একেবারে নিয়ে, একেবারে সবার কাছে একেবারে পৌঁছতে সবার যেতেই পারে। কাছেই পৌঁছতে সরকারি হবে হাসপাতালে এখন। গেলেও তারা একটা সাহায্য পাবে। একেবারেই এবং এটা একটা মহামারী কিন্তু, এটা যে মহামারী হয়ে দাঁড়াচ্ছে আমরা হয়তো জেনেও অনেক সব না বোঝার চেষ্টা করি। বলাই হয়েছে যে ডিপ্রেশনকে, ডব্লিউএইচও, যে এটা 2030 সালে গিয়ে এটা একটা মহামারীর রূপ নেবে। তো সে পর্যন্ত কেন, এখন আমাদের এখানেও আমরা দেখছি যে এটা কিন্তু একটা মহামারীর মতো অবস্থা, এইভাবে যে নানা রকম ভাবে, কিন্তু কিভাবে বুঝবো, বুঝতে পারি এটা জায়গা, একটা ছেলে সে যদি পড়াশোনা ঠিক মতো না করতে পারছে, একটা মানুষ সে যদি কাজের জায়গাটায় তার কাজ ঠিক মতো হচ্ছে না, একটা অল্প বয়সী ছেলে মেয়ে তাদের নিজেদের সম্পর্ক নিয়ে সাংঘাতিক রকমের টানাপোড়েন চলছে, এবং দেখা যাচ্ছে আলটিমেটলি এমন কিছু কাজ তারা করে বসছে হয়তো অনেক সময়, যেগুলো কিন্তু মানে ক্ষতি করছে, সেটা নিজেরই হোক, সমাজেরই হোক, বা অন্য কারোরও হোক। তাহলে এই যে এইভাবে ডিপ্রেশন, তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি, ডিপ্রেশনের ঘটনা খবরের কাগজ খুললেই আমরা দেখতে পাই যে এগুলো হচ্ছে। ডিপ্রেশন থেকে ফ্রাস্ট্রেশনের একটা দিক হচ্ছে অ্যাঙ্গার, এই যে বিরক্তি, রাগ, এবং তারপরে একটা অসহায়তা, আমরা বলি হেল্পলেসনেস, হোপলেসনেস, এইগুলো কিন্তু সব। কাজেই আমি বলবো যে শুধু ডিপ্রেশনের কথা বলছি এটা তা না, কিন্তু আমি সমগ্রভাবে মানসিক সমস্যার জায়গাটা কিন্তু একটা বড় জায়গা। কাজেই আমি বলবো যে আমাদের সচেতন হওয়া দরকার, আমি একদম, বলবো আমাদের একদম। বোঝা দরকার যে আমাদের পৌঁছতে হবে, যেখানে সাহায্য আছে আমরা লোককে বলি, লুকিয়ে রাখার দরকার নেই, লোককে বলতে হবে যে আমার এই সমস্যাটা হচ্ছে, একদম। এবং এমন লোককে আমরা
আশেপাশেই খুঁজে পাবো যিনি আমাকে ঠিক জায়গায় নিয়ে ঠিক যেতে জায়গায় পারবে। নিয়ে যেতে পারবে। এবং কাজে আমি বলবো যে আমার সমস্যাটা আমারই, পৃথিবীতে এমন কারো হয় না, এমন হবার কোনো দরকার নেই। হুম এই যে আমি নিজেকে ঠিক করে নিই, ঠিক করলে আমি সব দিক দিয়ে ভালো থাকতে পারবো। হুম হুম তার মানে এটা নিয়ে আর অবহেলা করা একদমই তো উচিত নয়। মানে এখানে আমার মনে হচ্ছে যেটা যে ভীষণভাবে সতর্ক থাকা উচিত। এবং এই যে ডিপ্রেশনের একটা একটা পার্ট, বিশাল বড় পার্ট, এটা নিয়ে আমরা আস্তে আস্তে এপিসোডে আসবো, ইন্ডিভিজুয়াল বিভিন্ন বিষয় নিয়ে। তো আজকে মোটামুটি একটা প্রাথমিক ধারণা তৈরি করলাম আমরা, যে মানসিক সমস্যা নিয়ে যা কি কি হতে পারে তার বিভিন্ন অ্যাঙ্গেলগুলো ধরার চেষ্টা করলাম, কোন বয়সে। এইরকম ভাবেই আমরা আরো বিষয় নিয়ে আমরা আস্তে আস্তে আসবো। আজকে অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন এবং এই ধরনের বিষয় নিয়ে একটু সচেতন হন, এটাই আমাদের কাছে, আপনাদের কাছে সবার কাছে একটু অনুরোধ জানাচ্ছি যে একটু মানসিক স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। এটা একদম ভীষণভাবে 8-10টা 5টা রোগের মতো, অসুখের মতোই। এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।